বাংলাদেশের অভিষেক টেস্টের অভিষেক সেঞ্চুরিয়ান, প্রথম সেঞ্চুরিয়ান। এরপর আইসিসির ক্রিকেট পরিব্রাজক, সারা পৃথিবী ঘুরে বেরিয়েছেন। আইসিসির মেন্টর কোচ হিসেবে ক্রিকেট শিখিয়েছেন পিছিয়ে পড়া যেসব দেশ ক্রিকেটে তাদেরকে। আর সবশেষে অর্গানাইজার পরিচয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। আমিনুল ইসলাম বুলবুল, তার সঙ্গে আমাদের আজকে কথামালা, টি স্পোর্টসের সঙ্গে মূলত তার কথামালা। বুলবুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি টি স্পোর্টসের পর্দায়। ধন্যবাদ মঞ্জুর ভাই, এবং টি স্পোর্টসের যারা এই অনুষ্ঠান দেখছে সকলকে অনেক 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 শুভকামনা। টি স্পোর্টস বাংলাদেশের একমাত্র এবং প্রথম স্পোর্টস চ্যানেল। তো আপনি তো সাধারণত গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, পত্রিকা, অনলাইন, নিউজ চ্যানেল, মিক্স চ্যানেল। তো সেই সব অভিজ্ঞতা তো অনেক শক্ত প্রশ্নের মুখোমুখি হতে হয়, কখনো কখনো কিছুটা অপ্রীতিকর প্রশ্নের মুখোমুখিও হতে হয়। স্পোর্টস চ্যানেল হিসেবে যখন আমরা আপনার সঙ্গে কথা বলছি, আমরা আসলে একটা আড্ডা দিতে চলেছি। তো কেমন লাগছে টি স্পোর্টসের সঙ্গে এই আড্ডাটা দিতে পেরে? টি স্পোর্টসে কিন্তু এটা আমার প্রথম একক ইন্টারভিউ, এবং যেখানেই থাকি না কেন, যেহেতু স্যাটেলাইটের মাধ্যমে টি স্পোর্টস সব জায়গায় যায়, টি স্পোর্টস ফলো করি, দেখি। শুধু ক্রিকেট না, সব স্পোর্টস এবং সব ধরনের খেলা আপনার সুন্দর করে দেখান, এবং ভালো লাগে, এবং ভালো লাগছে যে আজকে প্রথম টি স্পোর্টসের সাথে কথা বলছি। ক্রিকেট এবং ফুটবল এদেশের জনপ্রিয় দুটি খেলা। আপনি নিজেও একসময় ফুটবল খেলেছেন। এখন কি মনে হয় যে এই দুটি খেলা সম্প্রসারণে এবং মানুষের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে টি স্পোর্টসের যে অবদানটা, সেটা কি স্পষ্ট হতো দেখা যাচ্ছে? আমাদের দেশে কিন্তু ক্রিকেট, ফুটবল বা অন্যান্য খেলা বিভিন্নভাবে দেখানো হয়। আমরা সাধারণত দেখতাম বিদেশি চ্যানেলের মাধ্যমে। দেশের একটা চ্যানেলে দেখা যাচ্ছে শুধুমাত্র একেবারে এলিট লেভেলের ক্রিকেট, ফুটবল না, অনেক ক্রিকেট, ফুটবল আপনারা দেখাচ্ছেন। স্পোর্টস সায়েন্সে বলে যে একটা মানুষ যখন দেখে, সে 73% শিখে নেয় দেখে দেখে, 20% হচ্ছে সে শেখে হচ্ছে বাই ডুইং। তো আপনারা 73% কাজটা মানুষকে শিখিয়ে দিচ্ছেন এই ক্রিকেট এবং ফুটবল দেখিয়ে। মানে দেখানোর কাজটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ভাই, যে প্রসঙ্গটা একটু আগে ছিলাম, যে আপনি একসময় ফুটবলও খেলেছেন, তো ক্রিকেটার হওয়ার পেছনে যে ব্লেসিংসটা এখন মনে হয় যে কাজ করেছে, যে সেইটা আসলে কি ছিল, মানে ওই ঘটনাটা যে কেন শেষ পর্যন্ত ক্রিকেটটাকেই বেছে নিয়েছিলেন? আমরা তো পুরনো ঢাকায় বড় হয়েছি, যেখানে একটা খেলাধুলার গ্যান্ডেরিয়াতে আমাদের ইস্টার্ন ক্লাব ছিল, ফেমাস স্পোর্টিং ক্লাব ছিল। সো খেলাটাই হচ্ছে সবথেকে বড় একটা সাফল্য ছিল সেই সময়। শীতকালে ক্রিকেট খেলতাম, গরমকালে ফুটবল খেলতাম। আমাদের স্কুলে স্পোর্টস হতো 7 দিন ধরে। তো খেলাধুলাটা একটা বড় ব্যাপার ছিল। এক পর্যায়ে দুটো খেলায় ফার্স্ট ডিভিশনে খেলা শুরু করলাম। তখন আমি বিশ্ব যুব ক্রিকেটে চান্স পাই, অস্ট্রেলিয়াতে যেতে হয়েছিল। সেটা ছিল অস্ট্রেলিয়ার যে 200 বার্ষিকীতে বাইসেন্টেনারি ছিল, সেটার একটা আন্ডার-19, ওটাও কিন্তু ফার্স্ট টাইম এভার পৃথিবীর ইতিহাসে প্রথম আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ হয়েছিল। তো সেখানে বাংলাদেশ, জিম্বাবুয়ে, ডেনমার্ক, কানাডা, নেদারল্যান্ডস এদেরকে মিলিয়ে একটা টিম করা হয়েছিল। তারা কেউ ফুল মেম্বার ছিল না, আর বাকি ফুল মেম্বার সেখানে ছিল। সো প্রথম যখন অস্ট্রেলিয়াতে খেলতে গেলাম আন্ডার-19, আমাদের এখান থেকে আমি আর লিটন ভাই চান্স পেয়েছিলাম, হারুনুর রশিদ লিটন। এবং সেখানে ব্রায়ান লারা বলে, ক্রিস কেন্স বলেন, হিরোয়ানি বলেন, বাসিত আলীর, সাইদানো সবাই খেলেছে, মুস্তাক। তো সেখানে ওই খেলাটার পরে সেখানে আমাদের কোচ ছিল পিটার স্পেন্স, যার সাথে আমি এখনও কাজ করি। তো তিনি আমাকে বলেছিল যে বেটার ইউ অনলি কনসেন্ট্রেট ক্রিকেট, দুটো খেলা না খেলাই ভালো। তারপরে ন্যাচারালি আমার ডান পায়ের লিগামেন্টটা ছিঁড়ে যায়, যার জন্য আমাকে ফুটবলকে বিদায় জানাতেই হয়েছিল। এবং ক্রিকেটের কাছে একটা ভালোবাসা ছিল। ছোটোবেলায় ক্লাইভ লয়েডের কথা শুনতাম, গ্রেগ চ্যাপেলের কথা শুনছিলাম, সুনীল গাভাস্কার, মিয়াদাদের কথা, ওদের কথা শুনতাম। খেলা দেখার সুযোগ ছিল না, তবে টেলিভিশনের রেডিওর কমেন্ট্রি শুনে শুনে ধরেন তাদের ফ্যান হয়ে গেছিলাম। আর ক্রিকেট যেহেতু ফুটবল খেলতাম, ফুটবলের যেই লেভেলের ফিটনেস ছিল, সেটা ক্রিকেটে আমার অনেক কাজে লেগেছিল। রানিং বিটুইন দ্য উইকেটস বলেন, রিফ্লেকশন বলেন, তারপরে ধরেন অ্যাজিলিটি বলেন, সেগুলো খুব কাজে লেগেছিলো। সো ফুটবল আমাকে ক্রিকেট খেলার ব্যাপারে অনেক হেল্প করেছিল। আপনি ক্রিকেটের বিশ্বায়ন নিয়ে কাজ করেছেন, লম্বা একটা ক্যারিয়ার আপনার পেছনে আমরা দেখছি। তো সেইখানে ক্রিকেটটা এখন যখন আমরা টি-20 স্টারটা দেখি, র্যাঙ্কিংটা যখন দেখি, অসংখ্য দেশের একটা তালিকা দেখি, এই যে নাম্বারসটা গত 1 দশকে বা 1.5 দশকে
বেড়ে এত গুণ হয়েছে এবং ক্রিকেট এখন অধিকাংশ দেশেই চলে গেছে, জি, তো সেইটার যে একটা মানে কি বলবো একটা বিপ্লব, সেই বিপ্লবটা আপনি খুব কাছ থেকে দেখেছেন। এই এক্সপিরিয়েন্সটা আমাদের সঙ্গে একটু শেয়ার করবেন। এটা আসলে কত বড় অ্যাচিভমেন্ট মানে অ্যাজ এ স্পোর্ট, শুধু ক্রিকেটের জন্য। আইসিসির এখন সদস্য সংখ্যা হচ্ছে 108, এবং এই 108 সদস্যের মধ্যে হচ্ছে 12টা ফুল মেম্বার, আর বাকি সবাই হচ্ছে অ্যাসোসিয়েট মেম্বার। ফুটবল যেমন বিশ্বকাপ হয় 36টা টিম নিয়ে, ক্রিকেটে কিন্তু 50 ওভারে খেলা 10টা টিম নিয়ে হয়, এবং টেস্টে তখন কোনো চ্যাম্পিয়নশিপ ছিল না। তখন ক্রিকেট বিশ্বায়নের জন্য আইসিসি চিন্তা করলো যে সবাইকে একটা স্ট্যাটাস দেওয়া উচিত। প্রথমে কিছু ছিল অ্যাফিলিয়েটেড মেম্বার, কিছু ছিল অ্যাসোসিয়েট মেম্বার, আর ফুল মেম্বার ছিল। প্রথমে আইসিসি যেটা করলো সেটা হচ্ছে যে সবাইকে এক কাতারে নিয়ে আসলো, সবাই আইসিসির মেম্বার। এখানে ফুল মেম্বার অ্যাসোসিয়েট মেম্বার কিছু নেই, সবাই আইসিসির মেম্বার। তারপরে দেখলো যে এরপরে আরেকটা, তাদেরকে যদি আমরা স্বীকৃতি দিতে যাই আন্তর্জাতিক টিম হিসেবে, কেননা সবাই দেশ হিসেবে খেলে, তখন এই T20 স্টেটাস সবাইকে দিয়ে দেওয়া হলো। এবং এখানে আইসিসির যে এখানে যে এলিজিবিলিটি আছে সেখানে হচ্ছে যে আপনাকে বছরে মিনিমাম 6টা ম্যাচ খেলতে হবে। 6টা ম্যাচ খেললে আপনি একটা র্যাঙ্কিংয়ে অবস্থান করবেন। সো এখানে কার সাথে কোন র্যাঙ্কিংয়ের সাথে কে খেলছে, কে জিতছে, এটা একটা সিস্টেম কাজ করে। তবে এটা যখন সংযোজন করা হলো, তারপরে দেখা গেল সবাই আন্তর্জাতিক দল। সো T20 স্ট্যাটাসটা শুধুমাত্র একটা ফরম্যাট না, এটা বিশ্বায়নের জন্য সবথেকে বড় টুল। আপনি বলছেন যে ক্রিকেটের বিশ্বায়নটা কীভাবে হয়েছে, এখন বলছেন যে অলিম্পিকেও ক্রিকেট চলে গেছে, একটা ওপেন এরাই চলে গেছে ক্রিকেটটা। তো এইখানে আপনি কি বাংলাদেশের কোনো চ্যালেঞ্জ দেখছেন যে এত প্রতিদ্বন্দ্বী বেড়ে যাচ্ছে, আমাকেও ভালো করতে হবে, সেই লড়াইটা বাংলাদেশ আসলে কোথায়? অলিম্পিকে যখন ক্রিকেট 28-এ চলে গেল, এখন 32-এ খেলা হবে ব্রিসবেনে, সেখানে আরও বেশি টিম খেলবে। 36-এ ধারণা করা হচ্ছে সৌদি আরব এবং ইন্ডিয়া বিট করবে, সেখানে আরও বেশি খেলা হবে। অলিম্পিকে যদি ক্রিকেট খেলা হয় তাহলে ক্রিকেট হয়ে যাবে পার্মানেন্ট স্পোর্টস, তখন ক্রিকেট আর সরবে না সেখান থেকে। আর অলিম্পিকে বাংলাদেশের চ্যালেঞ্জ যেটা আমি দেখছি সেটা হচ্ছে যে এই এই লস অ্যাঞ্জেলেসে হয়তো 6টা দল খেলবে, ব্রিসবেনে আরেকটু বাড়বে, তার 36-এ আরও টিম বাড়বে। তো এতে বাড়ার ফলে অন্য যেমন দেশ, যেমন জার্মানি, ব্রাজিল, চায়না, যারা অলিম্পিক, USA, যারা অলিম্পিক ওরিয়েন্টেড কান্ট্রিজ, তারা কিন্তু দল তখন তারা অনেক অনেক স্পোর্টস সায়েন্স বলেন, সুযোগ সুবিধা বলেন, এখানে আইসিসির একটা এলিজিবিলিটি যেটা আছে, যেমন আইসিসি ইভেন্টে 3 বছর থাকলেই খেলতে পারে। কিন্তু এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অনলি পাসপোর্ট হোল্ডার্স, তখন তারা পাসপোর্ট দেওয়া শুরু করবে। তো এই সব দেশ যখন একসাথে ঝাঁপিয়ে পড়বে অলিম্পিককে খেলার জন্য, কেননা অলিম্পিকের একটা এডিশনাল সলিডারিটি ফান্ড থাকে সেই দেশগুলোর, সো এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশ শুধু না অনেক দেশের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ, কেননা T20 ফরম্যাটে ইমপ্রুভ করা বা খেলা খুব একটা কঠিন কাজ না। খুব চমৎকার করে আপনি বুঝিয়ে দিলেন। এখন আমরা জানি যে আমরা এত বড় একটা জাতি, 180 মিলিয়ন পিপল, এখন পর্যন্ত আমাদের অলিম্পিকে একটা পদক নেই। সেই পদকটা যদি ক্রিকেটের হাত ধরে আসে, সবথেকে বড় চাহিদা হবে আমি ভাবি যে হয়তো লস অ্যাঞ্জেলেসে যে অলিম্পিকটা হবে সেখানে চান্স একটু কম, 6টা দেশ মাত্র খেলবে। তারপরে যে ব্রিসবেনে 8টা দল খেলবে। আপাতত ফাইনাল রাউন্ডে যেতে পারলেই যথেষ্ট আমাদের জন্য, কেননা এখানে অনেক স্পোর্টস এখানে খেলছি আমরা অলিম্পিক অনেক দিন ধরে, আমরা হয়তো হিটেই বাদ পড়ে যাই, আমরা ওই লেভেলে যেতে পারি না। সো ক্রিকেটটা একটা সম্ভাবনা আছে যে অ্যাটলিস্ট আপনার ভালো একটা ফাইনাল রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আছে। আর আপনি এশিয়ান গেমসে কিন্তু বাংলাদেশে একটা মাত্র গোল্ড মেডেল, সেটাও ক্রিকেটে, এবং সেটা গোয়াঞ্জোতে পেয়েছিল বাংলাদেশ। এটার সঙ্গে আপনার অনেক স্মৃতি জড়িত, স্মৃতি জড়িত আছে অনেক। জি, আমি একটু যদি ফিরি, আপনার মেলবোর্নের যে জীবন, আপনার পরিব্রাজকের যে জীবন, এই দেখতাম যে বুলবুল ভাই চেক ইন করছে কুয়ালালামপুর, এই দেখতাম দুবাই, এই দেখতাম লন্ডন, আর মেলবোর্নে তো আপনি থাকতেনই। তো সেই জীবনটা ফেলে আবার এই ঢাকায় ব্যাক করা, বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়া, এত বড় একটা দায়িত্ব নেওয়াটাকে আসলে কতটা চ্যালেঞ্জিং মনে করেছেন? এখানে আসলে আপনার এইমটা কি ছিল, মানসিকতাটা কি ছিল যে কেন আমি বিসিবি সভাপতি হচ্ছি, আবার সেইখানে ফিরে আসা? না, এটা তো মাটি। ধরেন একটা কথা আছে যে চীনারা বলে যে আপনার পকেটের টাকা আমার পকেটে আনা যত সহজ, তার থেকে অনেক কঠিন আপনার আইডিয়াটা আরেকজনের কাছে আইডিয়াটা বিক্রি করা। তো ক্রিকেটের আইডিয়াটা বিক্রি করা খুব কঠিন কাজ ছিল, এবং কিছু কিছু দেশ আছে যারা ক্রিকেট জানেই না, বা অনেক দেশে আছে যারা ক্রিকেট অনেক জানে।
এই যে তারতম্যটা বা তাদের যে মেন্টালিটিটা, তা আমি একটা ট্যাকটিক্স ইউজ করতাম, সেটা হচ্ছে যে আমি সবাইকে তাদের মতো করে বড় হতে সুযোগ দিতাম এবং আমি একজন ক্রিটিক্যাল বন্ধু হিসেবে আশেপাশে থাকতাম, যার জন্য রেসপেক্টটা পেয়েছিলাম, যে কখনো ইন্টারফেয়ার করতাম না। খুব ভালোবাসা পেয়েছি তাদের কাছ থেকে। আর এখন যে কাজটা করছি সেই ভালোবাসার টানেই ফিরে এসেছি বাংলাদেশে। আমি অনেক সময় বলতাম যে এরকম আমাকে ডাকে না, আমি সুযোগ পাই না। তা যখন সত্যিকারের ডাকটা পেলাম তখন আর আমি পেছনে তাকাইনি আর কি। আর ওই কি পাচ্ছিলাম কি পাবো এটার থেকে অনেক বড় হচ্ছে যে আমি কি দিতে পারবো। কারণ হয় কি, মানুষের একটা বয়স হয়, এখন আমার বয়স 57 বছর বয়স, এখনও একটু শক্তিশালী আছে, মাথা ঠিক মতো কাজ করছে হয়তো। তো এখন যদি দেশের মানুষের সাথে বা দেশের ক্রিকেট যারা পরিচালনা করে বা একটা বাচ্চা ছেলের সাথে আমার আইডিয়াটা যদি এক্সচেঞ্জ করি, তাহলে তো দুজনেই উপকৃত হতে পারবো। এখানে কিন্তু একটা ভ্রম্য ধারণা থাকে যে আমি শেখাচ্ছি, এটা ভুল, মানে দুজনেই শেখে তখন। তো ওই কাজটাই করছি দেখি। আর দেশের ব্যাপারে যখন কাজ করা হয় তখন কিন্তু ওই স্যাক্রিফাইস বলে কোনো কথা আসা উচিত না। রংপুরে যখন আমি এই 25 বছরের যে আমাদের টেস্ট স্ট্যাটাসের আমরা যে কাজ করছিলাম, তখন একটা ছেলে আমার সাথে হাঁটছিল যার পা নেই। তারপরে একটা ছেলের সাথে দেখা হলো, তার চোখের ভেতরে দিয়ে গুলি ঢুকে আটকে আছে। তখন মনে হচ্ছিল এই লোকগুলি তো অর্গান দিয়ে দিয়েছে, তো আমি কেন একটা ছোট্ট চাকরি ছেড়ে আসতে পারবো না। সব কিছু মিলে মনে হচ্ছে যে দিস ইজ মাই জব। বলুন, আমরা জানি যে আপনি ছোট্ট একটা চাকরি ছেড়ে আসেননি, এটা অনেক বড় চাকরি। আপনি আপনার পরিবার রেখে এসেছেন, ভাবি সেখানে থাকে, আপনার 2 ছেলে নাবিল এবং মাহাদি তারাও মেলবোর্নে রয়েছে। এই যে পরিবার ছেড়ে এখানে ফিরে আসাটা, এটা তো মানে সব মিলে একটা বড় স্যাক্রিফাইস। এটা আমরা অবশ্যই মানে ভাবতে পারি এবং বলতেও পারি। তো আপনি নিজে পয়েন্ট আউট করেছেন যে আপনি একসময় বলতেন, আমাদেরকেই বলেছেন যে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, আমাকে তো কেউ তো সুযোগ দেয় না, আমাকে তো কেউ বলে না যে এইটা কাজটা এসে করে দাও, তাহলে আমি করবো কী করে? আমি করতে চাই দেশের জন্য, কিন্তু আমাকে কেউ বলে না। আপনি ভুল ধরতেন বিসিবির, নানা রকম সংকট তৈরি হলে আপনি বলতেন যে এটা এইভাবে করা উচিত, এটা ওইভাবে করা উচিত। তো শেষ পর্যন্ত আপনি ডাকটা পেয়েছেন, আপনি এসেছেন, আপনি কাজ শুরু করেছেন। এখন আসলে কেমন লাগছে? একটু জোশে জোশে প্রথম দিকে কাজ করা শুরু করেছিলাম, কিন্তু অ্যাকচুয়াল রিয়েল ওয়ার্ল্ডে যখন ঢুকলাম, খুব কঠিন কাজ এটা। এখানে একজন প্রেসিডেন্ট হিসেবে যে কাজগুলো করার কথা সেগুলো আমি করি না। আমি অন্য কাজগুলো অনেক করি বা চেষ্টা করছি, একটা ভালো টিম তৈরি করার চেষ্টা করছি। তারপর যখন ধরেন সন্ধ্যা হয়ে যায়, তখন সবাই যে যার বাড়ি যায়, আমার তো এখানে কেউ নেই। এরপর পরিবারের কথা বলছিলেন, আমি রিয়েলি গ্রেটফুল টু দেম যে তারা আমাকে ছেড়ে দিয়েছে বা তারা আমাকে এই স্যাক্রিফাইসটা করে। আমার ভাই থাকে এখানে, বোন থাকে, বাট আমার যে নিজের পরিবারটা সন্ধ্যাবেলা আমার মনে হয় যে প্রবলি আমি তাদেরকে মিস করি খুব। তারপরেও ধরেন কাজটা করে যাচ্ছি, করব ইনশাআল্লাহ যতদিন পারি। যে পরিমাণ ক্রিকেট ক্রেজ বাংলাদেশে আছে, আমাদের বাই দিস টাইম একটা দুটো বিশ্বকাপ জেতা উচিত ছিল, হুইচ ইজ ফ্যাক্ট। আপনি যত যাই বলেন না, আমরা সেটা মিস করেছি, অনেকবার সেই ট্রেনটা মিস করে গেছি। আমাদের জাতীয় দল নিয়েই আমরা সবাই ব্যস্ত থাকি, কিন্তু জাতীয় দলের নিচে যে অনেক কাজ আছে, পাথওয়ে তৈরি করা, ফেসিলিটির অবস্থা খুব খারাপ। তো এই সবগুলো যদি আমরা না করি তাহলে ধরেন কারা করবে? সো চেষ্টা করব, আল্লাহ জানে কী হবে, বাট এটা করা উচিত। আপনি দেখেন আমাদের সবথেকে মেইন টিম হচ্ছে জাতীয় দল, ছেলেদের এবং মেয়েদের। আমার খুব কষ্ট লাগে যে যখন দেখি যে তাদেরকে আমরা গালি দেই, তাদেরকে আমরা অবহেলা করি, হারলে তাদেরকে আমরা অনেক কটু কথা শোনাই। কিন্তু আমরা তাদেরকে কি দেই একটু চিন্তা করে দেখেন, যে আমরা কিন্তু তাদেরকে কিছু বেতন দিই, মাঝে মাঝে কিছু বোনাস দিই, বাট ক্রিকেট সাহায্য কিচ্ছু করি না আমরা। আমাদের এত নিম্নমানের উইকেট মিরপুরে, প্র্যাকটিস ফ্যাসিলিটিগুলো, আমি বলবো যে অনেক অ্যাসোসিয়েট মেম্বার আমাদের থেকে ভালো। আমরা তাদেরকে ভালো উইকেট দিতে পারি না, ভালো আউটফিল্ড দিতে পারি না, আমরা তাদেরকে স্পোর্টস সায়েন্সের কিছুই দিতে পারি না। আমরা আজকাল স্পোর্টস সায়েন্স বলেন যে বায়োমেকানিক্স কোথায় চলে গিয়েছে, আমরা কগনিটিভ সাপোর্ট আমরা কিছুই করতে পারি না। আমাদের একটা যতটুকু দেওয়া উচিত তাদের, সেটা না দিয়েই তার থেকে আমরা বেশি কিছু আশা করি।
আপনি বলছিলেন যে ক্রিকেটের মডার্নাইজেশন থেকে আমরা অনেক পেছনে, জি। এবং আমাদের আপনি বলছিলেন যে 2-3টা বিশ্বকাপ জেতা উচিত ছিল, সেটা যে সম্ভব হয়নি তার কারণটা হচ্ছে যে আধুনিকতার সঙ্গে আমরা তাল মেলাতে পারিনি। বাকিরা এগিয়ে গেছে, আমরা সেইভাবে তাল মেলাতে পারিনি, আমরা পিছিয়ে পড়েছি। 2006-7 তো বোধহয় সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ সবাই মিলে শুরু হলো। এই যে 4-5টা ক্রিকেটার আমরা পেলাম, তারপরে যে বিশাল একটা ভ্যাকুয়াম, তাদের শূন্যস্থান আজ পর্যন্ত ফিল হয়নি কেন? সহজ কথায় বললে যেটা বলা হবে যে একটু দুর্বল মানের ডোমেস্টিক ক্রিকেট। আমরা আন্ডার-19 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছি, আমাদের তারপরের প্রোগ্রামগুলো আমরা খুব একটা ভালো করে করিনি, বা হয়তো চেষ্টা করেছি অনেক, কিন্তু একবারে প্রপার রিসার্চ করে যে ধরেন একটা ছেলে জাতীয় দলে খেলার জন্য তার কী দক্ষতা থাকা উচিত, ডোমেস্টিক ক্রিকেটের সাথে আন্তর্জাতিক ক্রিকেটের গ্যাপটা কতটুকু, উইকেটের কোয়ালিটিটা ডিফারেন্ট কতটুকু, আমরা কী ধরনের বোলার ফেস করি বা ব্যাটসম্যানদের বল করি, এই ধরনের পর্যালোচনা করা, বা ওই শুধুমাত্র তো ধরেন স্কিল না, এখানে আরও অনেক ব্যাপার থাকে, সেগুলো ধরেন ওই একসাথে বসে সেই সিদ্ধান্তগুলো নিতে হয়। সো আমার কাছে মনে হচ্ছে যে আমরা ওই আন্ডার-19 থেকে জাতীয় দলের যে একটা আরও দুটো টায়ার আছে, ওটা সবসময় আমরা মিস করেছি। আপনি বললেন যে বায়োমেকানিক্যাল একটা ল্যাব থাকা উচিত ছিল, পেস বোলারদের জন্য আলাদা ফাউন্ডেশন থাকা উচিত ছিল, আরও অনেক কিছু থাকার দরকার, ভালো ইনডোরের ব্যবস্থা থাকা উচিত ছিল। তো এই যে জিনিসগুলো নেই, এগুলোর পেছনে তো নিশ্চয়ই আর্থিক সংকট কোনো ইস্যু না, তাহলে কি সদিচ্ছার অভাব ছিল? প্ল্যানিং নেই, প্ল্যানিংয়ের অভাব ছিল। আর্থিক ব্যাপারটা আমি বলছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইজ নট পুয়ার ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামর্থ্য আছে অনেক, কিন্তু পরিকল্পনার বাস্তবায়নটা খুব জরুরি। আমরা কোথায় আছি আমরা জানি না এখন, যেহেতু আমি অস্ট্রেলিয়াতে থাকি, ওখানে ডিকেন ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি আছে, সেখানে তারা এখন তাদের যে ট্রেনিং সেন্টার, সেখানে ধরেন ইংল্যান্ড এখন কিন্তু অস্ট্রেলিয়া টিম আছে ওয়েস্ট ইন্ডিজে, তাদের ওই যে ইনডোরটা আছে, ওই ইনডোরটার যে টেম্পারেচার বা ওইখানকার যে হিউমিডিটি, ওটা ওই ওয়েস্ট ইন্ডিজের মতো হয়ে যায়, সো দ্যাট দে অ্যাক্লিমেটাইজ উইথ দ্য সিচুয়েশন, উইকেট। সো ওই লেভেলে তা চলে গিয়েছে এখন ধরেন, এবং দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস দে আর সো কনসিস্টেন্ট। 6বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হচ্ছে। আমাদের পাশের দেশ ইন্ডিয়ার ন্যাশনাল একাডেমি আছে, আনবিলিভেবল ফ্যাসিলিটি। ওইগুলোর দিকে না তাকিয়ে আমরা শুধুমাত্র কোচ আনি, কোচ বিদায় করি, আমরা খেলোয়াড়দের দোষারোপ করি, খেলোয়াড়দের উপরে এক্সপেক্ট করি অনেক কিছু। আমার মনে হয় আমাদের একটা এনভায়রনমেন্টের অভাব। সেই কাজটাই আমি করার জন্য এই ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামটা লঞ্চ করেছি, এবং আমি বোর্ডের অ্যাপ্রুভ নিয়েই করেছি এই 4টা প্রোগ্রাম। একটা হচ্ছে ইন্টিগ্রিটি, একটা হাই পারফরমেন্স ফর অল, একটা হচ্ছে কানেক্ট অ্যান্ড গ্রো, একটা হচ্ছে বিসিবিকে ওয়ার্ল্ড ক্লাস অর্গানাইজেশনে রূপান্তরিত করা। এর ওপরে আছে ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের যে 100% ট্রাস্ট, 100% দেশব্যাপী রিচ এবং 100% পারফরমেন্স। সো এই কাজগুলো করার চেষ্টা করছি এই জন্য যে হয়তো আমরা একটা নিয়মের মধ্যে থেকে মনিটর করতে পারবো কোথায় আছি আমরা, কোথায় আমরা যাচ্ছি। আমি দেখলাম আপনার যে টোটাল প্ল্যানিংটা, এই যে আপনি ট্রিপল সেঞ্চুরি প্ল্যানটা করেছেন, দেশের প্রত্যেকটা উপজেলাকে আপনি এই প্ল্যানের মধ্যে নিয়ে এসেছেন, এবং সেখান থেকে ট্যালেন্টগুলো সব এসে একেবারে শীর্ষ পর্যায় পর্যন্ত আসতে পারবে বিভিন্ন ধাপে ধাপে। এইটা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ আপনি দেখছেন কি না? শুরু করলাম তো সবে মাত্র, এবং পাইলট প্রোগ্রাম এখন চলছে রাজশাহীতে এবং বগুড়ায়। এখন পর্যন্ত কোনো বাস্তবায়নের জন্য যে রোড ব্লকারগুলো থাকে সেগুলো এখনও চোখে পড়েনি। তবে আমি আশা করছি যখন সিনিয়রদের কাজটা করব, যেমন আকরাম খান রাজি হয়েছে চিটাংয়ে প্রথম কাজটা করবে, এবং সেখানে বড় কিছু ব্যুরোক্রেটিক বাধা আছে। বাধা বলতে সেখানে যে লোকাল অর্গানাইজার যারা আছে তারা হয়তো মেনে নিতে চাইবে না, তারা হয়তো যে নিয়মের মধ্যে ফেলার চেষ্টা করবে, যেই নিয়মের জন্য বছরের পর বছর লিগ হয় না। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে প্রফেশনালিজম শব্দটাই আসলে সেই অর্থে নেই। তো বাস্তবায়ন করাটা নিশ্চিতভাবে অনেক কঠিন এক কাজ, যেহেতু ক্রিকেটটা ওয়ার্ল্ড পজিশনে চলে গেছে, ওয়ার্ল্ডের টপ 10 টপ 12 কান্ট্রির মধ্যে বাংলাদেশ পড়ে, এবং সেখানে বাংলাদেশ খেলছে। বিসিবির জন্য যতটা কাজটা করাটা সহজ, বাকিদের জন্য কাজটা করাটা অনেক কঠিন, কারণ তাদের হাতে ফান্ড নেই। তো বিসিবি এই ক্ষেত্রে কি আসলে বাকি ফেডারেশনগুলোর জন্য প্রতিকৃত হতে পারে কিনা, বা আপনারা সেই জায়গায় চ্যালেঞ্জটা নিচ্ছেন কিনা? অবশ্যই ক্রিকেটের জন্য সহজ, এটা 12টা দেশ খেলে এখানে, তারপরে যদিও 108টা দেশ আছে আইসিসির, কিন্তু
ফুল মেম্বার বলে একটা কথা, সেখানে বাইল্যাটারাল বলেন, বিশ্বকাপ বলেন, সেগুলো অনেক সহজভাবে খেলে বাংলাদেশ। তবে এটা ঠিক যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ফাইন্যান্সিয়াল স্ট্রং পজিশনে আছে, আমি আগেও দেখেছি, এখনও আমরা চেষ্টা করছি বিভিন্ন স্পোর্টসকে আমরা সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এটা ইন্ডিভিজুয়ালি বলেন, একটা কালেকটিভলি বলেন। আমি দেখেছি যে আমাদের ক্রিকেট বোর্ডে যখন বোর্ড মিটিং হয় এবং এই ধরনের প্রস্তাবনা আসে, 100% সবাই এগ্রি করে, কখনো বলে না যে না। সবাই খুবই আন্তরিক এই ব্যাপারটাতে। খুবই আন্তরিকভাবে আপনি বললেন যে সামনে আসলে সুন্দর দিনের আমরা একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। বলুন ভাই, আবার প্রসঙ্গে ফিরি, যে ওই প্রসঙ্গটা, সেটা হচ্ছে যে আমরা জানি যে আপনার সহধর্মিনী জুই ভাবি, যিনি নিজেও একজন আইটি এক্সপার্ট, তো তিনি তো মেলবোর্নে জব করেন। তো হয় কি এরকম ক্ষেত্রে দেখা গেল যে বড় অফার থাকা সত্ত্বেও পরিবার শেষ পর্যন্ত ছাড়তে চায় না, তো উনি আসলে কি বলেছিলেন? উনি কি ছাড়লেন আপনাকে? ইনফ্যাক্ট না, যখন এই সিদ্ধান্তটা হয়, সৌভাগ্যবশত আমরা দুজনে এখানে ছিলাম। আমি এসেছিলাম আমার ভাগনার বিয়েতে এবং আমাদের ছোটো ছোটো কাজ ছিল, ওইটা করতে গিয়ে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হব কখনো আমি ভাবিনি, এবং এটা আল্লাহর রহমতে হয়ে গিয়েছি আর কি। আমি এখনও মাঝে মাঝে চিন্তা করি আমি কি প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট রোলটা অনেক বড়। তো যাই হোক, এখন ওই সিদ্ধান্তটা যখন এসছিল তখন আমার সহধর্মিনী আমার সাথে ছিল এবং তিনি আমাকে খুব সাহস দিয়েছিলেন, যে জানতেন যে আমি একটা বড় ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়বো, কেননা আমার টাকা দিয়ে সংসার চলতো এবং কিছু সেভও করতাম। তারপরেও বলেছে ডোন্ট ওয়ারি, আমারটা দিয়ে আমি সংসার চালাবো, তুমি দেশকে সার্ভ করো। তার থেকেও বড় কথা যে আমি যখন খেলতাম তখন 6-7 মাস বাইরে থাকতাম। এসএসসি আইসিসিতে 19টা বছর 6 মাস মিনিমাম বাইরে থাকতেই হতো। তো জীবনের অর্ধেকটা সময় আমি ওদের থেকে দূরে থেকেছি। তো শি ডিড এ ওয়ান্ডারফুল জব ইন এ সেন্স দ্যাট ছেলে দুটোকে মানুষ করা, নিজেরকে ঠিক রাখা, নিজেকে একজন প্রতিষ্ঠিত প্রফেশনাল হিসেবে রেডি করা। আল্লাহর রহমতে শি ইজ ডুইং ভেরি ওয়েল। একটা বড় মাল্টি ন্যাশনালের গ্লোবাল আইটির হেড হিসেবে কাজ করছে। তো সব কিছু মিলিয়ে আমি রিয়েলি গ্রেটফুল টু হার। আমি খুব হ্যাপি। সবচেয়ে কি বেশি মিস করছেন? ভাবির হাতের মুরগির মাংস তো আপনার খুব ফেভারিট। আমরা তো ফ্রেন্ড, তো আমরা ফ্রেন্ডশিপটা মিস করি। হ্যাঁ, আচ্ছা। ছেলেরা? নাবিল মাহাদি খুবই ইন্ট্রোভার্ট টাইপ ছেলে আর কি, কখনো বলতে চায় না যে বাবা যেও না বা থেকো, এসো না বা কিছু। হ্যাঁ, কাজ করো, নন ওয়ারি আছি আমরা। দে আর ভেরি নাইস বয়েজ এবং বড় হয়ে গেছে। একটা 25 বছরের নাবিল মাস্টার্স শেষ করবে, মাহাদি 4th ইয়ারে পড়ছে এবং পড়তে পড়তে চাকরিও পেয়ে গেছে। একটা প্লেইং ভেরি ভেরি গুড ক্রিকেট খেলছে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। সব মিলে ওদেরকে তো মিস করছেন? হ্যাঁ, মিস করি। রুল ভাই, একটা জিনিস, আপনি এশিয়াতে কাজ করেছেন বেশি, তাই না? আপনি চীনে যখন কাজ করেছেন, আমরা অনেক কভার করেছি আপনার নিউজগুলো। আপনি দারুণ দারুণ সব অভিজ্ঞতার কথা বলতেন। আমি নিজে মালয়েশিয়াতে যে এসএসসির অফিসে আপনার সঙ্গে দেখা হয়েছে, আমি একটা আবদার করেছিলাম, আপনি আবদারটা মিটিয়েছিলেন। কিলাত ক্লাব আমাকে দেখিয়েছিলেন, সেই বিখ্যাত কিলাত ক্লাব, যেটা এখন মালয়েশিয়ান ইলেকট্রিক বোর্ডের অধীনে। ওখানে ঢোকাটা আসলে খুব কঠিন, আপনি সেই কঠিন কাজটাই করেছিলেন। হ্যাঁ, মনে আছে আমার। রাইট। ইভেন আসিফ করিমকে মারা আকরাম খানের সেই বিশাল ছক্কাটা কোথায় পড়েছিল, সেই বলটাও দেখেছিলেন যে এই জায়গায় আকরামের ছক্কা এসে পড়েছিল বলেছিলেন। তো এই যে একটা সময় মনে হচ্ছিল যে মালয়েশিয়া বা মালয়েশিয়ার মতো দেশগুলো খুব দ্রুত উঠে আসবে, তো আসলে কি ক্রিকেটটাকে আসলে অতটা সহজ? আমাদের এশিয়াতে যে 20টা দেশ, মানে 5টা ফুল মেম্বার আর 20টা অ্যাসোসিয়েট মেম্বার খেলে। এশিয়াটাকে 5টা এশিয়া বলি সাধারণত। যেমন সেন্ট্রাল এশিয়ার দেশ উজবেকিস্তান, তাজিকিস্তান, এরা একেবারে নতুন। মিডল ইস্ট এশিয়াতে ধরেন 6টা দেশ আছে। 6টা দেশে ধরেন পাকিস্তানি ইন্ডিয়ানরা বেশি খেলে সেখানে, তারা খুব সমৃদ্ধশালী ক্রিকেট খেলে। সাবকন্টিনেন্ট এশিয়া আমাদের ফুল মেম্বারের সাথে নেপাল, ভুটান, মালদ্বীপ। তারপরে সাউথ ইস্ট এশিয়াতে মায়ানমার, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড। আর ইস্ট এশিয়াতে ক্যাম্বোডিয়া, মঙ্গোলিয়া, চায়না। তো এই 6 এশিয়ার মধ্যে কিন্তু সবাই এক একভাবে বড় হচ্ছে। এক একটা দেশের এক এক ধরনের চ্যালেঞ্জ, এক একটা দেশের এক এক ধরনের গভর্নমেন্ট পলিসি। তবে এখানে মিডল ইস্ট যে 6টা দেশ আছে, এখন এরা হচ্ছে আইসিসির গ্রোথ টার্গেটেড গ্রোথ মেম্বার। টার্গেটেড গ্রোথ মেম্বার হচ্ছে যে তারা শুধুমাত্র ভালো ক্রিকেট খেলছে না, তাদের মাধ্যমে আইসিসি অনেক ইনকাম করে। এদিকে ধরেন মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুটো দেশ যেখানে নাকি ক্রিকেট মেন খেলা না, এখানে ক্রিকেট এখনও বড় খেলা হয়নি। পারফরমেন্সের দিক থেকে দেখা গেল যে এখন যে 12টা টেস্ট টিমের পরে যে
8টা ওডিআই টিম আছে, সেখানে 3টাই এশিয়াতে আছে। টি-20 র্যাঙ্কিংয়ে যে 12 পরে যে 30 পর্যন্ত যে আছে সেখানে 7-8টা টিম আছে আমাদের। সো এশিয়া ইজ গ্রোয়িং কম্পেয়ার টু আদার রিজনস। একটা জিনিস একটু আমাকে বলেন যে আপনি অন্যান্য পার্টও দেখেছেন, আফ্রিকা বা দক্ষিণ আমেরিকা, সেইখানেও ক্রিকেট পপুলারিটি দিন দিন বাড়ছে। তো গ্লোবাল গেম হিসেবে ক্রিকেটের আসলে পরিণতিটা কোথায় দেখছেন? চায়না যদি এর মধ্যে ইনভলভ হয়ে যায় তাহলে সব মিলে আগামী 10, 15 বা 20 বছর পরে ক্রিকেটটা আসলে কোথায় থাকবে? আইসিসির ক্রিকেট বিশ্বায়নের একটা বড় জায়গা এখন দুটো জায়গা, একটা হচ্ছে ইউএসএ, একটা হচ্ছে চায়না। কেননা চায়না যদি ক্রিকেট না খেলে তাহলে কিন্তু আপনি বলতে পারবেন এটা গ্লোবাল স্পোর্টস, কারণ বহু 1.5 বিলিয়ন লোক থাকে সেখানে, তারা যদি ক্রিকেট না জানে ই ক্যানট বি এ গ্লোবাল গেম। আইসিসি কিন্তু একটা দেশের কাছে এখন কিছুটা বন্দী হয়ে আছে ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য। তো তারা এখন চিন্তা করছে যে এর বাইরে কোথায় যাওয়া যায়, এই জন্য সেটাও জনবহুল দেশ। হ্যাঁ, জনবহুল দেশ। তো সেখানে জনপ্রিয়তার জন্য ইউএসএ এবং চায়না খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাথে সাথে এখানে নাইজেরিয়া, ব্রাজিল, পুরো মিডল ইস্টটাও খুব জরুরি। এসএসসি মিটিং প্রসঙ্গে আসি। এসএসসি মিটিংয়ে নিয়ে অনেক শঙ্কা তৈরি হয়েছিল, এবং আপনি যেটা বললেন যে ক্রিকেটে একজন সুপার পাওয়ার রয়েছে, যাকে আসলে সবাই, বাকি বিশ্বের সবাই আসলে যাকে দাসকর দিয়ে চলতে হয়। তো একটা সংকট দেখা দিয়েছিল যে মিটিংটা শেষ পর্যন্ত সাকসেসফুলি আপনি করতে পারবেন কিনা। সেইখানে আপনি সফলতার পরিচয় দিয়েছেন, দক্ষতার পরিচয় দিয়েছেন, আপনার যে ইন্টারন্যাশনাল কানেকশন সেটাকে কাজে লাগিয়েছেন, এবং ফাইনালি আপনি কোরআন সংকট হতে দেননি এবং মিটিংটা সাকসেসফুলি হয়েছে। এবং আমরা দেখেছি যে মিটিংয়ের খুব পরপরই এশিয়া কাপের ভেন্যু ফিক্সার সব হয়ে গেছে। জি। তো সব মিলে এই যে সফলতাটা আপনি দেখালেন, আপনি একটা প্রোগ্রাম হাতে নিয়েছেন, অলরেডি পাইলট প্রকল্প চলছে দেশীয় ক্রিকেট ট্রিপল সেঞ্চুরি। সেক্ষেত্রে অর্গানাইজার হিসেবে আমরা সবাই বলছি যে আমিনুল ইসলাম বুলবুল যথেষ্ট ভালো শুরু করেছেন। এই শুরুটাকে আপনি আসলে কোথায় শেষ করতে চান? আমি ভাগ্যবান বলবো যে এসিসি যখন প্রথম আমাদের সাথে যোগাযোগ করলো তখন আমরা সিরিয়াসলি নেইনি ব্যাপারটা। আমরা বলেছিলাম যে আমি এখানে নতুন প্রেসিডেন্ট, আমাদের এখানে ওই সময় পাকিস্তান থাকবে, এখানে অলমোস্ট সেম উইক আইসিসির এজিএম আছে। তারপর আবার বলল যে থিঙ্ক অ্যাবাউট ইট, আমরা বাংলাদেশকে পছন্দ করেছি। তখন চিন্তা করলাম যে এখানে পাকিস্তান খেলবে, তখন অ্যাসোসিয়েট টিমরা সবাই এখানে আসবে। তখন আমি বুঝিনি যে এখানে অনেকের না আসার সম্ভাবনা আছে। যখন সিঙ্গাপুরে গেলাম আইসিসির এজিএমে, তখন অ্যাকচুয়াল ভাইবটা বুঝতে পারলাম যে এখানে একটা বড় ষড়যন্ত্র বলবো যে এখানে কেউ আসতে চাচ্ছে না বা না আসার জন্য অনেক কাজ করা হচ্ছে। এক পর্যায়ে দেখলাম যে মাত্র 3টা বা 4টা দেশ আসতে চাচ্ছে, বাংলাদেশ, পাকিস্তান আর কয়েকটা দেশ। তখন চিন্তা করলাম যে এইভাবে যদি হয় তাহলে তো আমাদের দেশের জন্য একটা লজ্জার ব্যাপার, এসিসির জন্য লজ্জার ব্যাপার। পাকিস্তানের প্রেসিডেন্ট মোহসিন রেজা নাকভিও চিন্তায় পড়ে গেল যে তাহলে কি আমরা ভেন্যুটা চেঞ্জ করবো কি না। তারপরে মনে হলো যে না, চেঞ্জ করার দরকার কি, লেটস ট্রাই। তখন আমরা ক্রিকেটটাকে সামনে এনেছি যে এশিয়া কাপ একটা, ক্রিকেটের মিটিং একটা। সো এজিএমটা আমরা করব, ঢাকায় করব। মিডল ইস্টের যে 6টা দেশ আছে তাদেরকে বললাম যে তোমাদের 2টো দেশ কিন্তু এশিয়া কাপ খেলবে, এবং তোমরা যদি এই ক্রিকেটকে সাহায্য না করো কে করবে? তো তখন সবাই, ওমান ছাড়া সবাই রাজি হয়ে গিয়েছিল। এখানে চায়না রাজি হলো। তখন দেখলাম যে 11টা দেশ হয়ে গিয়েছে। তখন আমরা আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম যে সব কিছুর আগে ক্রিকেট। আমরা এশিয়াকে 2 ভাগ হতে দেব না, আমরা একটা এশিয়া নিয়ে এগিয়ে যাব। কারণ এশিয়াতে 5টা ফুল মেম্বার, 20টা অ্যাসোসিয়েট মেম্বার, এখানে এত স্ট্রং একটা রিজিয়ন, এখানে সারা পৃথিবীকে ডমিনেট করি আমরা যদি ভেঙে পড়ি তাহলে তো ক্রিকেট ভেঙে পড়বে। সো আল্লাহর রহমতে তারপরে সব কিছু আস্তে আস্তে বরফ গলা শুরু হলো। এই যে আপনি যখন ঢাকা জীবন, মানে এই বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে যখন ঢাকা জীবনটা আপনার চলছে, তখন তো অলমোস্ট আপনাকে 24 আওয়ার্সে ক্রিকেট নিয়েই আছে, চিন্তা ভাবনা, কাজ। ইভেন আপনি বাসায় ফেরার পরেও এগুলো নিয়েই কাজ করছেন, প্ল্যান করছেন, নিজে লিখছেন, নিজেই অনেক কাজ করছেন, দাপ্তরিক কাজ, যেটা আসলে বোর্ড প্রেসিডেন্টের করার কথা না। কিন্তু সেই সব জায়গাগুলোতে কাজ করছেন, এখানে কোনো ধরনের মানে নিজের মতোই ক্ষোভ তৈরি হচ্ছে না যে এই কাজটা কেন আমি করছি, এটা তো আমার করার কথা না? আমি তো ভালোবাসি কাজ, ক্রিকেটকে ভালোবাসি। আপনি যখন একটা জিনিসকে ভালোবাসবেন তখন ওই কত ঘন্টা কাজ করলেন, কি করলেন, এটা মাথায় থাকে না। এমনও দিন গেছে যে ধরেন সারা রাত ঘুমায়নি,
আরে এই আজান হয়ে গেল দেখি। তো এমনও কয়েকটা রাত গিয়েছে, সব না, কয়েকটা রাত গিয়েছে। তবে আমি তো এখানে টি-20 খেলতে এসেছি, আমি এখানে তো অনেক সময়ের জন্য আসিনি, আমি একটা সময়ের জন্য এসেছি। জানি না সেই সেই সময়টা কতটুকু, তবে লম্বা সময় না। তবে আমি যতটুকু সময় আছে দেই না, দেশকে সময় দেই, তখন ভালো লাগবে না, এমনি চলে যাব। মাঝে একবার মনে হচ্ছিল যে আমি কি ঠিক কাজটা করছি কি না, তারপরে নিজেকে শান্ত করেছি, আবার শুরু করেছি। যেদিন ভালো মনে হবে না চলে যাব। না, আপনার এই প্ল্যানটা শর্ট টার্ম কেন দীর্ঘমেয়াদে নয়? কারণ আমি যেটা বলছি যে আপনি যদি কোনো কিছু বাস্তবায়ন করতে চান তাহলে আপনার সময় দরকার হয়। তো আপনি স্বল্প সময়ে আসলে আপনার যে স্বপ্ন, এই ধরেন ট্রিপল সেঞ্চুরি, যেটা আমি তো দেখলাম যে বিস্তৃত একটা অবকাঠামো আপনার লাগবে। এটার জন্য আপনার ক্রিকেটিং হাব লাগবে, বিসিবির 4-5টা অফিস লাগবে বিভাগীয় সদরে, বা বাংলাদেশকে 4টা বা 5টা জোনে আপনি ভাগ করবেন। তো ডিসেন্ট্রালাইজের যে কাজটা, সেটা তো আপনার এই ট্রিপল সেঞ্চুরির মধ্যেই রয়েছে। আজ পর্যন্ত আরসি এর মুখ বাংলাদেশের ক্রিকেট দেখেনি। তো আমরা সবসময় জানি যে এটা না হওয়ার পেছনের কারণটা কি। তো এই যে চ্যালেঞ্জটা আপনি নিলেন, এর মধ্যে তো আরসিও রয়েছে। তার মানে কি আপনার এই ট্রিপল সেঞ্চুরি বাস্তবায়ন হলে কিন্তু আরসিও বাস্তবায়ন হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তো এটা তো স্বল্প সময়ে কি আপনি পারবেন? হ্যাঁ, আমি জানি এটা স্বল্প সময়ে সম্ভব না, কিন্তু দেখেন আমাদের দেশে কিন্তু এটাও আমার মাথায় আছে যে এখানে ব্যুরোক্রেটিক ব্যাপার আছে। ব্যুরোক্রেটিক ব্যাপার বলতে বোঝাচ্ছে যে এখানে 4 বছর পর ইলেকশন হয়, এখানে ইলেকশন হওয়ার পরে বোর্ড ডিরেক্টররা আসে, এখানে বোর্ড ডিরেক্টর এসে প্রেসিডেন্ট পছন্দ করে একটা। সো আমি সামহাও হয়ে গিয়েছি সকলের সাহায্যে। আবার যে হতে পারবো বা হওয়াটা সম্ভব, ওই চ্যালেঞ্জে দিতে চাই না। মানে প্রতিশ্রুতি দিয়ে ইলেকশন করে ওই চ্যালেঞ্জে যেতে চাই না। এর মানে এই না যে আমি ক্রিকেট নিয়ে কাজ করব না, হয়তো আমি আবার আইসিসিতেই ফিরে যাব হয়তো। তারা আমাকে লাস্ট সিঙ্গাপুরে বলেছে আমরা কিন্তু এখনও জবের অ্যাডভার্টাইজই করিনি, ওই জায়গাটা এখনও খালি পড়ে আছে। আইসিসি যে রোলটা, আমি ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে ছিলাম, আইসিসিতে গ্লোবাল হাই পারফরমেন্স ম্যানেজার নেবে, সেটাও তারা ভেবে রেখেছে, হয়তো আমি হয়তো ওই রোলটা করব। তারা আমাকে ভালোবাসে আসলে, এই জন্য যে আমি অনেক নিষ্ঠার সাথে 19 বছর কাজ করেছি। একটা প্রোগ্রাম করেছিলাম গত বছর, যে এশিয়া ক্রিকেট উইক, সারা এশিয়াতে 1 সপ্তাহ শালি ক্রিকেট হবে, আর কিছু হবে না। কেউ মেয়েদের ক্রিকেট খেলবে, কেউ ছেলেদের ক্রিকেট খেলবে, কেউ ডিপ্লোমেসি করবে, কেউ টিচার কোচিং করাবে, একটা দেশ আরেক দেশের সাথে শুধুমাত্র এই উইকে খেলবে। এই প্রোগ্রামটা এত পপুলার হয়েছিল যে তারা এখন আমাদের যে উইমেন্স উইং আছে আমাদের আইসিসির, তারা আমার কাছ থেকে প্রোগ্রামটা ধার নিয়েছে। ওরা আমাকে বুলবুলদা বলে, বুলবুলদার প্রোগ্রামটা আমরা গ্লোবালি চালাবো এখন। হাই পারফরমেন্সের যে ফ্রেমওয়ার্ক, ওটা 100% আমার করা। ট্রেনিং এডুকেশনের যে অ্যাডভাইজারি টিম আছে, সেটা আমি আল্লাহর রহমতে কাজ করছি। জায়গা আছে কাজ করার, অনেক জায়গা আছে, আল্লাহ যদি হায়াত দেয়, আল্লাহ যদি সুস্থ রাখে। সো তারপরে আমি ওই ঝামেলার মধ্যে যেতে চাই না। তবে ভালোবাসা থাকবে, দেখব দূর থেকে যত ধরনের সাহায্যের দরকার সব করব, বাট আমি ওই প্রতিযোগিতার মধ্যে যেতে চাই না বা কিছু করতে চাই না। এই জন্য আমি দেখেছি যে আচ্ছা এই কয়টা সময় পরে একটা ইলেকশন হবে, তারপরে টিম আসবে, তার আগে মান সম্মান নিয়ে চলে যাওয়া। এই মানে আপনার মধ্যে এক ধরনের আতঙ্ক, এক ধরনের ভয় দেখছি। মিথ্যা কথা হয় অনেক। তারপরে ধরেন বলবো এটা কেন, আমার খুব কষ্ট হয় যে এই ধরনের চিন্তাধারা মানুষ করতে পারে। সেই ধরনের বেশ কিছু অভিজ্ঞতা আমি অলরেডি ফেস করেছি। তারপরেও তো দেশের কথা মনে করে চুপ করে থাকি। এই জন্য বলছিলাম যে মান সম্মানটা নিয়ে চলে যাওয়ার প্ল্যান আছে। এখন আপনি যে প্ল্যানিংগুলো করছেন আইসিসিতে বসে, আপনার যে অভিজ্ঞতা বিশ্ব ক্রিকেট দেখার, সেটার যদি কিছুটা অংশ এদেশে দিতে পারতেন, এদেশের কিছুটা হলেও উন্নতি হতো। তো সেই জায়গাটা থেকে যদি চিন্তা করা যায়, তাহলে কি আপনি অনেক কিছু একটু স্যাক্রিফাইস করে দেশের জন্য, ওই জন্যই তো সব কিছু করতে পারছেন, সেটাই বসে আছে এখানে। তবে আপনি আরেকটা উদাহরণ দিই, 2023-এ যখন আফগানিস্তান বিশ্বকাপ খেললো ইন্ডিয়াতে, ওই সময়টা কিন্তু আমি তখন ওদের 2 দিনের একটা ওয়ার্কশপ করেছিলাম এতে, আবুধাবিতে, এবং দে আর রিয়েলি রিয়েলি গ্রেটফুল টু দিস। ওই কাজগুলো করার যে অভিজ্ঞতা আছে, সেটা আমার ইচ্ছা আছে আমার দেশকেও যদি সেই সুযোগটা হয় করার। এবং প্রেসিডেন্ট হয়ে সুযোগ হচ্ছে যে আপনি যখন ডিরেক্ট করতে পারেন, ভালো ডিসিশন নেওয়ার জন্য সহজ হয়। তবে আমি ভয় লাগে আমার এই কিছু নোংরামি বা কিছু এখনও ওইভাবে ফেস করিনি, বাট আমি সেগুলো মানে জাজ করতে পারি আর কি, তখন খারাপ লাগে। আপনি বোর্ড প্রেসিডেন্ট, মানে প্রশাসনিক একেবারে টপ পজিশনে বিসিবির। কোচিং বা কোচেস যারা কাজ করছেন, তাদের যে কাজের ধরন,
সেটা তো সরাসরি ডিরেক্ট করা আপনার কাজ না, বাট এই কাজটাও আপনি খুবই ভালো জানেন। তো সেইখানে আলটিমেটলি আপনার প্ল্যানিংটা কিভাবে, যে আপনার মাথায় যেগুলো রয়েছে সেই জিনিসগুলো আসলে আপনি বাস্তবায়ন কিভাবে করবেন? সবাই সারা জীবন সব জায়গায় থাকে না, কিন্তু ইউ হ্যাভ টু ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট। ওই যে অ্যালবার্ট আইনস্টাইন বলতো না যে আমি শেখাই না, আমি পরিবেশ তৈরি করি, এনভায়রনমেন্ট তৈরি করি। তো ওই বাণী শুনে হয়তো আমার যদি অনেক রাইট জায়গায় রাইট মানুষটা কিছু তৈরি করা যায়, তারাই করবে জেনারেশন ওয়াইজ। তবে শুরু করতে হবে। জেলায় জেলায় খেলা হয় না, আপনার হাই পারফর্মিং কোনো ওইভাবে লো লেভেলে কোনো প্রোগ্রাম নেই। প্রোগ্রাম করি, বিদেশি কোচ নিয়ে আসি, তার হাতে ছেড়ে দিই। অ্যাকচুয়াল আমাদের যে কতটুকু মেধা আছে বা অ্যাকচুয়ালি কতটুকু আমাদের যে ক্ষমতা আছে, আমার মনে হয় আমরা এখনও জানি না। আমরা অনেক শক্তিশালী একটা ক্রিকেট নেশন, কিন্তু অনেক, কিন্তু আমাদের এই শক্তিটাকে আমরা বাস্তবে রূপান্তরিত করার জন্য যে প্রোগ্রাম প্ল্যানিং কষ্ট, সেটা নেই আমাদের। আছে হয়তো, আমার চোখে ধরা পড়া নেই। আপনার হতাশা কিন্তু আমরা ইতিমধ্যে দেখলাম, আমাদের যে আড্ডাটা চলছে, যে কথাবার্তা হচ্ছে, আমি হতাশ হয়ে যাই মাঝে 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 না, কিন্তু আপনি হতাশ হলে আসলে মানে পুরো সিস্টেমটাই হয়তো বা এখন যেভাবে চলছে সেখানে আমি তো একটা মানুষ। হ্যাঁ, দিন শেষে খুব ভালোভাবে বলেছে, দিন শেষে আমি তো মানুষ। আপনি বলছিলেন যে এখানে ব্লেম গেমটা খুব বেশি, তো এইটার কারণ কি? এটা প্রফেশনালিজম না থাকাতে? আমরা কুইক উইন চাই, আমরা যেভাবেই চাই জিততে চাই, ক্ষমতা ধরে রাখতে চাই, আমরা নিজেদেরকে জাহির করার চেষ্টা করি খুব। আরেকটা যেটা বড় সমস্যা, যেটা আমার কাছে মনে হয়, যে আমরা জানি না যে আমাদের কতটুকু শক্তি আছে, আমরা জানি না আমাদের এক্স্যাক্টলি কোথায় আমাদের শেষ করতে হবে। আর একটা জিনিস আমার কাছে মনে হয় যে এই খেলাটা যে শুধু খেলা না, এই খেলাটা একটা জাতির ভালোবাসা। সেই জাতির ভালোবাসাটাকে মনে হয় আরও আদর করে, আরও সুন্দর করে ভালোবাসাটা রাখা উচিত। রাইট। মিরপুরে এত ম্যাচ হয় কেন? এটা মেরিট না ডিমেরিট? এত আন্তর্জাতিক ম্যাচ কিন্তু পৃথিবীর আর কোনো ভেন্যুতে হয় না। মিরপুরের পিচটা আমি ওদিন দেখতে গেছিলাম, যেদিন আমরা সেকেন্ড T20 জিতলাম। আমার কাছে দুঃখ লেগেছে, আমাদের পিচের অবস্থা ভালো না বলতে বোঝাচ্ছি যে আরও এটা তো ধরেন এমনও দেখা গেছে, তামিম ইকবাল বলেছে যে পিচ ভালো না, 5 লাখ টাকা ফাইন হয়ে গেছে তামিমের এগেনস্টে, এমন ঘটনাও ঘটেছে। ও তো মিথ্যা কথা বলেনি। সাকিব বলেছে যে এখানে ব্যাট করলে ব্যাটিং ভুলে যাবো আমরা। লিটনের মতন প্লেয়ারও বলেছে যে এখানে ব্যাটিং করলে ব্যাটিং শেপ নষ্ট। এটা কেউ কারো কানে যায় না, এটা শুনতে পাই না আমরা, শোনা উচিত ছিল। মিরপুরের দোষ না, মিরপুরের মাটিটা মনে চেঞ্জ করা উচিত। একটা জায়গায় আমাদের ইনডোর আছে, ইনডোরের পাশে টাকার পরিমাণটা বললাম না, লাইট লাগানো হয়েছে রাতে প্র্যাকটিস করার জন্য। একদিনও প্র্যাকটিস করেনি। আমি সেখানে গিয়ে একদিন প্র্যাকটিস করেছি দেখার জন্য যে ওখানে বল নেট কালো, বল সাদা, বা তারপরে ধরেন নেটের কালার কালো, আলো রং সাধারণত সাদা হয়, তখন বল হারিয়ে যাচ্ছে। তো ওইভাবেই পড়ে আছে, কেউ প্র্যাকটিস করেনি। আমরা একটা গ্রিন হাউস বানিয়েছি, সেখানে পানি পড়ে, সেটা আমরা কতগুলো জায়গা নষ্ট হয়েছে সেখানে, সেটা আমরা রিপেয়ারও করছি না, ওইভাবে পড়ে আছে। ভাই, আমরা স্কুল ক্রিকেট নিয়ে যখন কথা বলি, তো আমরা যারা পেশাদার সাংবাদিক হিসেবে বিভিন্ন সময় শ্রীলঙ্কা কভার করতে গিয়েছি, বিভিন্ন টুর্নামেন্ট, তো তারা শ্রীলঙ্কার উদাহরণটা সামনে নিয়ে আসি। ওদের ওখানে স্কুল ক্রিকেটটা কত জনপ্রিয়, কেমন কি, এটা প্রায় বাংলাদেশের সব ক্রিকেট সাংবাদিকের এই অভিজ্ঞতা রয়েছে। আপনারা যারা ক্রিকেট খেলেছেন, আপনারাও এই কথা বলেন। এই জিনিসটা এখনও পর্যন্ত বাংলাদেশ ভালোভাবে অ্যাডপ্ট করতে পারলো না কেন? কি মনে হয় আসলে কি করার রয়েছে এখানে বেটারমেন্টের জন্য? আমার একটা বন্ধু ছিল, ওর নাম ছিল টিম ম্যাকস্কেল। ও ছিল ওদের হাই পারফরমেন্স ম্যানেজার। আমি টিমকে বলেছিলাম, টিম তুমি শ্রীলঙ্কায় কী কাজ করো? হি ইজ ফ্রম অস্ট্রেলিয়া, মানে টপ লেভেল কোচ। তো আমাকে বলেছিল আমার কাজ একটাই, স্কুল থেকে যে মেধাগুলো উঠে আসে, এই মেধাগুলোকে কীভাবে ফার্স্ট ক্লাসে রূপান্তরিত করা যায়, এটাই তার কাজ ছিল। সো স্কুল ক্রিকেটটা তাদের ফিডার বেসিক্যালি। তো ফিডার যখন স্কুলের থেকে যে একটা ছেলে বের হয় 16 বা 17 বছর বয়স হয়, তারপরে যে কার্যক্রমগুলো হয় সেটাও শ্রীলঙ্কা ভালো করে, এবং দে আর ডুইং এ ওয়ান্ডারফুল জব। কামিং ব্যাক টু বাংলাদেশ, এখানে স্কুল ক্রিকেট কিন্তু আমরা কিন্তু সবাই স্কুল ক্রিকেটের প্রোডাক্ট। আমাদের সময় নির্মাণ ইন্টারন্যাশনাল স্কুল ক্রিকেট হতো, সেটা থেকে আমরা খেলেছি ক্রিকেট। পরবর্তীতে আরও কিছু স্পন্সর এসেছে, ক্রিকেট খেলা হয়, স্কুলের ক্রিকেট খেলা হয়। তবে স্কুলের ক্রিকেট খেলার জন্য এখন প্রায় 350 স্কুল খেলে, কিন্তু আমরা কতটুকু তাদেরকে উদ্বুদ্ধ করতে পারছি, কত পার্সেন্ট
স্কুলে কোচ আছে। স্কুলের প্র্যাকটিসের জন্য আপনার বিগ একটা ফুল সাইজ ক্রিকেট মাঠ দরকার হয় না, খেলার ছোট জায়গা থাকে, সেখানে পাকার পিচ হলেই হয়ে যায় কিন্তু। সো কতগুলো স্কুলে প্র্যাকটিস ফ্যাসিলিটি আছে, কতগুলো স্কুলের সদিচ্ছা আছে ক্রিকেটের সাথে সম্পৃক্ত হওয়া, এই ধরনের আমাদের ইনফরমেশনগুলো কালেক্ট করা উচিত। আর এবার যে কাজটা আমরা করেছি এসেই, সেটা আমরা এই 25 বছরে বা আমরা কখনোই করিনি। সেটা হচ্ছে যে উই ওয়েন্ট টু মিনিস্ট্রি অফ এডুকেশন। আমরা খুব হ্যাপি হই যে আমাদের কাছে 300 স্কুল খেলে এবং 300 স্কুল ইজ ইনাফ। মিনিস্ট্রি অফ এডুকেশনের কাছে 43,000 স্কুল আছে, তাদের ফান্ড আছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে উচ্চ মাধ্যমিকও কিন্তু মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে। তো আমরা তাদের সাথে একটা এমওইউ করতে যাচ্ছি, স্টেজ বাই স্টেজ আমরা কীভাবে এই 43,000 স্কুল কাভার করব, ক্রিকেট কোচিং শিখিয়ে কলেজ ক্রিকেট কীভাবে আমরা চালু করতে পারি সেটা আমরা শুরু করে দিয়েছি। আগামী দিনের ধরেন মুশফিকুর রহিম বলেন, সাকিব আল হাসান বলেন, লিটন দাস, সব স্কুলে আছে। তো তাদেরকে খুঁজে বের করা আমাদের প্রধান কাজ। খুব সুন্দর করে বলেছেন যে আগামী দিনে সাকিব মুশফিক তো স্কুলে আছে, কিন্তু আপনার কি মনে হয় না যে সীমিত সামর্থ্য বিসিবির রয়েছে, এটা দিয়ে আসলে স্কাউটিং করাটা আসলে খুব ডিফিকাল্ট? এই জন্যই তো ট্রিপল সেঞ্চুরি এখানে আসবে। এখানে ক্রিকেট ডিসেন্ট্রালাইজেশন যখন হয়ে যাবে, যখন ছড়িয়ে যাবে আপনার ক্রিকেট বোর্ডের অফিস সব জায়গায়, তখন ছোট ছোট কাজগুলো ছোট ছোট জায়গায় হবে, খুব সহজ এটা। এবং আমরা প্রাউড হতে পারবো যে আমরা ক্রিকেটের মাধ্যমে কিন্তু ওই যে আমাদের যে প্রোগ্রাম নাম্বার 1 ইন্টিগ্রিটি শেখানো, ভ্যালু শেখানো, সেটা আমরা শেখাতে পারবো। কিছু ক্রিকেটার হবে, কিছু আম্পায়ার হবে, কিছু স্কোরার হবে, কিছু কোচ হবে, কিছু লাইফ টাইম ক্রিকেটের ফ্যান হবে। সো ক্রিকেট কালচারটা আমরা যদি ছড়াতে চাই তাহলে আমাদের স্কুলের মাধ্যমে শুরু করা উচিত। আপনি বলছেন যে ট্রিপল সেঞ্চুরিটা ক্রিকেট কালচারটাকে ডেভেলপ করবে, ব্যাপ্তিটা বাড়াবে। তো যখন ব্যাপ্তিটা বেড়ে যাবে তখন এক্সপেন্সের একটা বিষয় থাকে, তো খরচ কি আসলে বিসিবির বেড়ে যাবে? না, এটা ডিপেন্ড করছে আপনি কোন স্কেলে করবেন, কিভাবে করবেন, কতটুকু করবেন। এটা তো মিনিস্ট্রি অফ এডুকেশন সরকারি, সেখানে তাদের একটা ফান্ড আছে। স্কুল ক্রিকেটের জন্য ক্রিকেট বোর্ডকে কোনো টাকা খরচ করতে হয় না সাধারণত, এটা স্পন্সার্স থাকে। তো হয়তো আরও কিছু স্পন্সার্স এখানে চলে আসলো এবং বাংলাদেশের ক্রিকেটকে স্পন্সর করার জন্য বা সাহায্য করার জন্য বহু দেশি মাল্টিন্যাশনাল আছে, দেশি কোম্পানিজগুলো আছে, সবাই আগ্রহী হবে। সেটা আপনি কোন স্কেলে করছেন সেটা হচ্ছে একটা বড় ব্যাপার। হ্যাঁ, ইনিশিয়ালি সে জায়গাগুলো কাভার করার জন্য ইট ইস বিট এক্সপেন্সিভ, বাট ইটস লং রান ইটস নাথিং। একটু নারী ক্রিকেট নিয়ে কথা বলি। আমাদের মেয়েরা উইমেন এশিয়া কাপ জিতেছে, তো যেটা আসলে খুব বড় একটা অ্যাচিভমেন্ট বাংলাদেশের মেয়েদের ক্রিকেটের জন্য। সেই অর্থে তারা খুব কম ফ্যাসিলিটিস এনজয় করে তারা কিন্তু যথেষ্ট রকম এগিয়ে গেছে। এই মেয়েদের ক্রিকেটকে আরও এক্সপান্ড করা, আরও একটু ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আসলে আপনার কি কোনো পরিকল্পনা রয়েছে কিনা? দেখেন, মেয়েদের ক্রিকেট কিন্তু ছেলেদের আগে এশিয়া কাপ জিতেছে এবং আমরা যদি সত্যিকার অর্থে ইনভেস্ট করি, মেয়েদের আন্ডার 19 টিম কিন্তু ছেলেদের মতো বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আছে। আমাদের মেয়েদের কিন্তু বিশ্বকাপে খেলছে এবং জয় করা অসম্ভব কিছু না। দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে মহিলা। মা যখন ক্রিকেট খেলবে, একটা ক্রিকেটার যখন মা হবে, তখন ক্রিকেটের যে ভ্যালুজ আছে, ক্রিকেটের যে বিউটি আছে, সেটা তার সন্তানদেরকে তিনি দিতে পারবেন। সর্বোপরি আইসিসির একটা ওয়ান অফ দ্য মেজর পিলার হচ্ছে উইমেন্স ক্রিকেট। সো উইমেন্স ক্রিকেটে মেয়েদের ক্রিকেটটাকে আমাদের কাছে মনে হয় যে আমরা একটা ন্যাশনাল টিম বানাই। আমরা কিন্তু টেস্ট টিমও, কিন্তু আমাদের কিন্তু টেস্ট স্ট্যাটাস আছে। তো আমাদের আরও ধরেন মাল্টিডে ক্রিকেট, মেয়েদের আরও খেলার সুযোগ করে দেওয়া এবং মেয়েদের ক্রিকেটটাকে মনে হয় আরেকটু প্রস্ফুটিত করা উচিত। এবং এটা দেশের ক্রিকেটের জন্য এবং আমাদের করা উচিত এই কাজটা। একটা কঠিন প্রশ্ন করি। ক্রিকেটে ভ্যালুজ রয়েছে, ক্রিকেটে বিউটি রয়েছে, কিন্তু বাংলাদেশে যারা ক্রিকেট সংশ্লিষ্ট, সেটা ক্রিকেটার বলেন, সংগঠক বলেন বা আদার জার্নালিস্ট বলেন, যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট, তারা কি এটা আসলে সত্যি সত্যি ধারণ করে? এটা তো খেলা 1 নম্বর। 2 নম্বর হলো এই খেলাটা বাঁচিয়ে রাখার জন্য ইন্টিগ্রিটিটা খুব জরুরি। এখানে আপনি কতটুকু সৎ এই খেলাটার প্রতি, এই খেলাটাকে আপনি কতটুকু অপব্যবহার করছেন, কতটুকু ভালোভাবে ব্যবহার করছেন, এটা ইন্ডিভিজুয়াল ব্যাপার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড হচ্ছে একটা বাংলাদেশের ক্রিকেট গভর্নিং বডি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমাদের দায়িত্ব আছে যে এই ইন্টিগ্রিটিটি সবার মাঝে ছড়িয়ে দেওয়া বা প্রচার করা বা ইউটিলাইজ করা। কিন্তু এন্ড অফ দ্য ডে এটা
আমাদের যারা এই খেলাটার স্টেক হোল্ডার্স প্লেয়াররা আছে, এখানে সাংবাদিকরা আছে, এখানে স্পন্সর্সরা আছে, এটা তাদেরও সমপরিমাণ রেসপন্সিবিলিটি আছে। দর্শকরা তো আমাদের সবথেকে বড়, আমি বলবো সবথেকে বড় স্তম্ভ। তো সকলের উচিত কেউ যেন কারো লাইন না ক্রস করতে পারে, সেই দিকটা আমাদের খেয়াল রাখা উচিত। কেননা এটা এন্ড অফ দ্য ডে আমাদের সকলের একটা পরিচয়। মানে বিপিএলের যে হিস্ট্রি সেটা আসলে খুবই সরি ফিলিং একটা হিস্ট্রি, এবং এটা কোনোভাবেই বাংলাদেশের ক্রিকেটের যে মানদণ্ড, যেখানে আমরা বাংলাদেশের ক্রিকেটকে দেখতে চাই, যার সঙ্গে মোটেও সাযুজ্যপূর্ণ না, এখান থেকে বেরিয়ে আসার জন্য কোনো শর্টকাট ওয়ে কি আপনার হাতে রয়েছে, বা আপনার কি কোনো এমন কোনো চিন্তা রয়েছে যে বিপিএলকে যেখানে রয়েছে সেখান থেকে আসলে বিপিএলকে টেনে তুলতে হবে? তার আগের প্রশ্ন হচ্ছে যে বিপিএল কেন ওইখানে গিয়েছে, যেতে কেন দেওয়া হয়েছে। আমার খুব লজ্জা লাগতো যখন বিভিন্ন জায়গার মিটিংয়ে বলা হতো যে এটা হয় বিপিএলে, এটা হওয়ার কারণে এই কাজগুলো হয়। খুব লজ্জা লাগতো, কেন এটা তো আমাদের দেশ। এবং যারা ধারণ করে বা যারা ধারণ করতো, আমি বলবো এটা একটা সম্মিলিত ব্যর্থতা। একটা ক্রিকেট খেলবেন যখন, একটা বল যদি স্টাম্প বরাবর আসে, আপনি ছেড়ে দেবেন না, আপনাকে মারবেন বা স্টপ করবেন। এই প্র্যাকটিসটা যদি আপনি সবসময় করেন, ইটস এ গুড প্র্যাকটিস। আপনি যদি সবসময় ছেড়ে দেন, ইটস এ ব্যাড প্র্যাকটিস। তো ব্যাড প্র্যাকটিস মনে হয় অনেক হয়ে গেছে, আমাদের গুড প্র্যাকটিসে ফিরে আসা উচিত। এবং আমরা আশা করছি এবার থেকে হয়তো ব্যাপারটা কিছুটা বেটার হবে বা ভালো হবে। এর কেন আমরা বিপিএল করি, এটা ফাইন্যান্সিয়াল লাভের জন্য না একটা টি-20 ফর্মেট যেহেতু আমরা বিশ্বকাপ খেলি সেই জন্য? সেই দুটোই যদি একসাথে হয়, আমাদের মনে হয় আমাদের ইন্টিগ্রিটি বা প্রোটেক্ট করার যে আমাদের যে দায়িত্বটা আছে সেটাও থাকা উচিত। আর অবশ্যই যেটা ঘটে গেছে সেটা যেন আর না ঘটে, সেদিকে আমাদের সকলের খেয়াল রাখা উচিত। পৃথিবীর অনেক বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগ থার্ড পার্টি করে, বোর্ড সরাসরি নিজে করে না। তো সেইখানে সেই সব কি এক্সাম্পল হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য? আমি যতদূর জানি আমাদের বোর্ড সেই লাইনে চিন্তা করছে। এখনও ধরেন প্রি অবস্থায় আমরা আছি এখন, মানে বলার মতো কোনো কিছু এখনো হয়নি, হচ্ছে মানে প্রকাশ করার মতো কিছু হয়নি। আমাদের একটা তদন্ত চলছে, গত বিপিএলে 2জন বিচারক এবং একজন এক্স ক্রিকেটার মিলে কিছু অনুসন্ধান করেছে, তারা একটা রিপোর্ট জমা দেবে, সেখান থেকেও আমাদের কিছু তাদের গাইডলাইন থাকবে কী করা উচিত আমাদের। আমি যতদূর জানি তারা মানে এক্সটেন্সিভ ওয়েতে তারা কাজ করেছে, আইসিসির সাথে করেছে, বিভিন্ন সংস্থার সাথে করেছে। সো আমরা ওয়েট করছি সেই রিপোর্টটার জন্য। রিপোর্টটা আসলে হয়তো আমরা অনেক জায়গাগুলোতে যেগুলো ভুল হয়ে গিয়েছিল সেগুলো হয়তো হবে না। আমরা কি একটা আকর্ষণীয় সিজন সামনে এক্সপেক্ট করছি? আকর্ষণীয় তো সবসময় আশা করি, এবং এখনও যেহেতু প্ল্যানটা এখনও বলার মতন অবস্থায় হয়নি, তবে চেষ্টা করছি। ধন্যবাদ আমিনুল ইসলাম বুলবুল আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের সঙ্গে আমরা কথা বলছিলাম, এবং তিনি আমাদেরকে জানালেন যে তিনি ভবিষ্যতে কিভাবে কাজ করতে চান, পরিকল্পনা এগিয়ে নিতে চান। ভেতরের অনেক কথা আমরা তার সঙ্গে এই আড্ডায় জেনে নিলাম। আমরাও তার জন্য শুভকামনা রেখে যাচ্ছি টি স্পোর্টসের পক্ষ থেকে। আপনাদেরকেও ধন্যবাদ, শুভকামনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.